হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা জীবন বিজ্ঞানে যেটা দেখো 4 নম্বর সেট দেওয়া হয়েছে বাঁকুড়া জেলা স্কুল। এই স্কুলের আমরা প্রশ্নপত্রটা সলভ করে নেব। বিভাগ ক, খ, গ, ঘ অর্থাৎ প্রত্যেকটা বিভাগের আনসার আমরা দেখব। দেখো ক্লাসটা শুরু করি। প্রথমে বিভাগ ক থেকে দেখো একের দাগে যে এমসিকিউগুলো দেওয়া হয়েছে। কোন দ্বিপদ নামটি ভুল লেখা আছে তা চিহ্নিত করো। ওরাইজা স্যাটিভা বা স্যাটিভা ধানের বিজ্ঞানসম্মত নাম, ট্রিটিকাম এস্টিভাম এটা গমের বিজ্ঞানসম্মত নাম, প্যান্থেরা টাইগ্রিস বাঘের বিজ্ঞানসম্মত নাম, প্যান্থেরা লিও আমরা যদি সাঁতরার বই দেখি সেখানে কিন্তু প্যান্থেরা লিও লিনিয়াস বিজ্ঞানীদের নামটাও কিন্তু শেষে লিখতে হয়। কেমন? তাহলে সেই হিসাবে প্যান্থেরা লিওটা যেটা সিংহের বিজ্ঞানসম্মত নাম এটা ভুল আছে, প্যান্থেরা লিও লিনিয়াস হওয়া উচিত। তাহলে অপশান ডি আমি মার্ক করে দিয়েছি, আমি পেনেও একবার তাক দিয়ে দিচ্ছি। এরপরে প্রদত্ত কোন গঠনটি সকল কর্ডাটা পর্বের প্রাণীদেহে উপস্থিত? কর্ডাটা মানেই তাদের জীবনের কোনো না কোনো দশায়, আইদার সেটা ভ্রূণ দশা হতে পারে বা সারা জীবন ধরে হতে পারে, যাই হোক ভ্রূণ বা সারা জীবন ধরে কোনো না কোনো অবস্থাতে তাদের জীবনের কোনো একটা সময় নোটোকর্ড অবশ্যই থাকবে। তাহলে এটা হচ্ছে আনসার। ভুল সম্পর্ক, প্রধান যেটা উদ্ভিদ দেহ সেটা লিঙ্গধর যদি হয় তাহলে সেটা জিমনোস্পার্ম, সেটা গ্যামেটোফাইট বলা হয়, এটা ভুল দেওয়া হয়েছে। এরপরে শিবনলের বৈশিষ্ট্য, শিবনলের মধ্যে কিন্তু কূপ থাকে না, কোনটা বৈশিষ্ট্য নয় বলেছে, কূপ থাকে না, বাদ বাকি নলাকার দেখতে হয়। কোষগুলোর মধ্যে একটাতেও নিউক্লিয়াস থাকে না, প্রান্ত প্রাচীর মানে ওই চালুনির মতো ছিদ্র থাকে, সিপ প্লেট বলা হয়, এটাও প্রেজেন্ট থাকে। শুধুমাত্র অপশান বিটা ভুল। মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি দারুণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্লিহা বা স্প্লিন। শুক্রাশয়ের যেটা পুচ্ছ মানে পিছনের দিকটা অংশ গঠন করতে সাহায্য করে সেটা হচ্ছে সেন্ট্রোজোমের মধ্যে থাকা একটা অংশ, যেটা হচ্ছে সেন্ট্রিওল। অনেক সময় দেখো রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি দিয়েছে, হয়তো সেন্ট্রোজোম দিয়েছে, তখন তোমরা সেন্ট্রোজোমটা টিক করবে। কেমন? সেন্ট্রোজোমের মধ্যেই সেন্ট্রিওল থাকে। অচক্রাকার যেটা ফোটোফসফোরাইলেশন বা ফসফরিভবন, এখানে দেখো কোনটি ভুল? এখানে এটিপি এবং NADPH2 এটা কিন্তু উৎপন্ন হয় না। আর অচক্রাকারে কিন্তু PS1 এবং PS2 দুটোই অংশগ্রহণ করে, কিন্তু এখানে বলেছে শুধু একটা ফটোসিস্টেম অংশগ্রহণ করে। তার মানে অপশান এ এবং অপশান বি দুটোই ভুল হবে, অপশান ডি হবে রাইট আনসার। ফুসফুসে ধমনী, ধমনী মানে তোমরা জানো বিশুদ্ধ রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত, আর শিরা মানে হচ্ছে দূষিত রক্ত। এবার যখনই ধমনীর সামনে ওয়ার্ডটা যোগ থাকবে ফুসফুসীয়, তখন উল্টো হয়ে যাবে। ধমনীরা বিশুদ্ধ রক্ত বহন করে মানে অক্সিজেনযুক্ত, তাহলে ফুসফুসের ধমনী হচ্ছে তার ব্যতিক্রম, তাহলে উল্টো মানে দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ওকে, একই রকমভাবে শিরাগুলো কি রক্ত বহন করে? দূষিত রক্ত। এবার যদি বলে ফুসফুসের শিরা, তখন সেটা হবে মানে বিশুদ্ধ রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত। অক্সেন্টিক কোষ দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেনটা। HCl ক্ষরিত হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সার্বিক দাতা, সার্বিক দাতা আমরা এমনি জেনারেলি জানি যে ও গ্রুপকে সার্বিক দাতা বলা হয়, AB গ্রুপকে সার্বিক গ্রহিতা বলা হয়। এবার এ গ্রুপের মধ্যে আমরা যখন অ্যাগ্লুটিনোজেনের জিনিসটা দেখছিলাম, RH ফ্যাক্টর, RH ফ্যাক্টর যদি প্রেজেন্ট থাকে তাহলে পজিটিভ হয়, যদি RH ফ্যাক্টর না থাকে তাহলে নেগেটিভ হয়। এবং RH ফ্যাক্টর যদি না থাকে, দেখো O পজিটিভ এবং O নেগেটিভ, এখানে RH ফ্যাক্টরটা প্রেজেন্ট আছে, কিন্তু এখানে RH ফ্যাক্টর নেই। তাহলে RH ফ্যাক্টর যদি না থাকে তাহলে এটা সমস্ত গ্রুপকেই, A গ্রুপ, B গ্রুপ, এ পজিটিভ, বি পজিটিভ, সমস্ত পজিটিভ নেগেটিভ সবাইকে দিতে পারবে, যেহেতু এখানে RH ফ্যাক্টরটা অ্যাবসেন্ট। তার জন্য এখন বর্তমানে O নেগেটিভটাকে আমরা সার্বিক দাতা হিসাবে, ইউনিভার্সাল যেটা ডোনার হিসাবে কিন্তু আমরা ধরি। অ্যান্টিবডি তৈরি করে দেখো প্লাজমা কোষ, সংশ্লেষে সাহায্য করে, ওখানে তৈরি হয়। মাতৃদুগ্ধে দেখো যেটা থাকে সেটা হচ্ছে IgA প্রচুর পরিমাণে থাকে। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ সবসময় একমুখী হয়, ভালভের মতো একটা দিকে, মানে উৎপাদক থেকে প্রাথমিকে যাবে, প্রাথমিক থেকে গৌণ, গৌণ থেকে মানে প্রগৌণ, এরকমভাবে শক্তির প্রবাহটা হয়। রাইজোবিয়াম এবং মটর, তাতে আমরা বলি একে অপরের সহযোগিতা করে বেঁচে থাকা এবং পুষ্টি, আশ্রয় সমস্ত কিছুর জন্য নির্ভরশীল থাকে, সেগুলোকে আমরা বলি মিথজীবিতা। দূষণহীন বায়োমাস থেকে কিন্তু দূষণ হয়, আণবিক শক্তি বা পারমাণবিক শক্তি এগুলো থেকে কিন্তু দূষণ হয়, প্রচুর পরিমাণ দূষণ হয়, কিন্তু সৌরশক্তিতে দূষণ হয় না। তার মানে অপশান সি হবে অ্যান্সার। বিভাগ খ, শূন্যস্থান পূরণ আমি পেন্সিলে লিখে দিয়েছি, আশা করি অসুবিধা হবে না, দেখতে পাচ্ছ, বারবার ডবল করে লেখার দরকার নেই। সাইনোব্যাকটেরিয়া মনেরা রাজ্যের অন্তর্গত। কর্নোসাইট এটা পরিফেরার মধ্যে থাকে। RNA এর মধ্যে থাকে যেটা, সেটা রাইবোজ। যদি প্রশ্ন আসে যে DNA এর মধ্যে উপস্থিত শর্করা, তখন তোমরা লিখবে ডিঅক্সিরাইবোজ। কেমন? DNA এর মধ্যে যেটা শর্করা থাকে সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, আর RNA এর মধ্যে থাকে রাইবোজ। কেলভিন চক্রে এক অণু গ্লুকোজ নির্গমন করতে 6 বার চক্রটির আবর্তনের কিন্তু প্রয়োজন আছে। রস ভিত্তিক বা রস নির্ভর অনক্রমতা, সেটা বি লিম্ফোসাইট। ওকে,
আর বাস্তুতন্ত্রে অনেকগুলো খাদ্য শৃঙ্খল, খাদ্য জল তৈরি করে, এগুলো সহজ প্রশ্ন। অ্যাসিডিয়া একটা অমেরুদণ্ডী করডাটা, ঠিকই রয়েছে, অমেরুদণ্ডী করডাটা সত্য। মিউরিন কোষ প্রাচীরের একটি উপাদান, এটাও সত্য। জাইলেম প্যারেনকাইমা জাইলেমের সজীব উপাদান, এটাও সত্য। এসএ নোড নয়, এভি নোডকে সংরক্ষিত ছদ্ম নিয়ামক বলে, তার মানে এটা মিথ্যা। যক্ষা রোগের জীবাণু আবিষ্কার করে ম্যালেরিয়া, তাহলে এটা মিথ্যা। ইকোসিস্টেম আর্নেস্ট হেকেল বলেছে, এটা এজি ট্রান্সলে মানে প্রবর্তন করেছেন, এজি ট্রান্সলে, কিন্তু এখানে দিয়েছে আর্নেস্ট হেকেল। ইকোলজিটা আর্নেস্ট হেকেল, তাহলে এটা মিথ্যা। ওকে, বুঝে বুঝে করবে প্রত্যেকটা প্রশ্ন, তাহলে ভুল হবে না। ল্যাসোকোষ কার মধ্যে থাকে? টিনোফোরা, দারুণ ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। ক্যাম্বিয়াম পার্শ্বস্থ ভাজক কলায় থাকে। কেলভিন চক্র যেটা, সেটা দেখো C3 চক্র বলা হয়। নিঃস্রাবণ যেটা বা গাটেশন প্রসেস, কেমন গাটেশন প্রসেস, সেটা আছে জল প্রতরন্ধ্র, মানে ফোটাফোটা করে জল বেরিয়ে যায় পাতার প্রান্ত দিয়ে। হ্যাপটেন এটা অসম্পূর্ণ অ্যান্টিজেন। এবং আর্নেস্ট হেকেল যেটা, সেটা হচ্ছে ইকোলজি, যেটা বলছিলাম যে হেকেল কিন্তু মানে ইকোলজি ল এবং হেকেলের ল, ইকোলজিতে ল আছে এবং হেকেলেও ল আছে, তাহলে আর্নেস্ট হেকেল ইকোলজি। আর ইকোসিস্টেম দন্তেশ, তখন এজি ট্রান্সলে, দন্তেশ আছে এখানে ট্রান্সলে। ওকে, এরকমভাবে মনে রাখবে, আশা করি তাহলে এই জিনিসটা মনে রাখতে সুবিধা হবে এবং ভুল হবে না। চলো আমরা এবার 5-এর দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। এখানে জীবনের দুটি বৈশিষ্ট্য, যে কোনো টেক্সট বই থেকে তোমরা আনসারটা পাবে, একদম প্রথম দিকে যে পেজটা আছে সেখানে পাবে, আমি প্রান্তিক থেকে দেখাচ্ছি। জীবনের যে কোনো দুটি বৈশিষ্ট্য, এক লিখবে যে জীবের 1 নম্বর দেবে তোমরা জনন, নিয়ে লিখবে জীবজগতে কেউ অঙ্গজ জনন, কেউ অযৌন জনন, আবার কেউ বা যৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে, ব্যাস, আর লেখা দরকার নেই। 2 নম্বর লিখবে বিপাক। প্রকৃতপক্ষে বিপাক ক্রিয়ার ফলশ্রুতি হলো জীবন। প্রত্যেকটা প্রাণীর মধ্যে নানা 2 ধরনের বিপাক, এক হচ্ছে উপজিতি বিপাক আর 2 নম্বর অপজিতি বিপাক লক্ষ্য করা যায়, তাহলে এই দুটো লিখবে। উত্তেজিত আরও অনেক আছে, আমাদের দুটো লিখলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, বিসদৃশ কোনটা? এখানে দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তার মধ্যে ল্যাকটোজটা আলাদা। ওকে, এটা ল্যাকটোজ, হ্যাঁ এটা আলাদা হচ্ছে। আর এখানে কোন উৎসেচক ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে? এন্টেরোকাইনেজ। মিথজীবী কিন্তু নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানোব্যাকটেরিয়া, তার জন্য অ্যানাবিনা লিখবে। শুধু যদি মিথজীবী বলতো তাহলে রাইজোবিয়াম লিখতে পারতাম আমরা। ওকে, সবাদ শ্বসনের কোন পর্যায়কে অ্যামফিবলিক পথ বলা হয়? অ্যামফিবলিক পাথ, সেটা হচ্ছে ক্রেবস চক্র। ভ্যামের পুরো নাম, সেটা হচ্ছে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা। মাইকোরাইজা কি, মাইকোরাইজার গুরুত্ব, অণুজীব সার হিসাবে, এই জায়গাগুলো ভালো করে করবে। তোমাদের প্রশ্নবিচিত্রা যেহেতু পেজগুলো বাকি রয়েছে, সেটগুলো আমি সলভ করার চেষ্টা করব, এবং যদি তোমরা বলো তাহলে সাজেশন দেবো। কিন্তু সাজেশন আমাদের যেহেতু পেড গ্রুপে যে ক্লাসগুলো চলছে সেগুলো এখনো পর্যন্ত মানে কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পরে সাজেশন যদি আমি দিই তাহলে সেখানে আনসার সহ সাজেশন আমি দিতে পারবো। ওকে, আর যদি তোমরা এখন চাও আমি এখন সাজেশন দিতে পারি, কিন্তু সেখানে আনসার তোমরা পাবে না। ওকে, তোমরা একটু কমেন্টে জানাবে যদি তোমাদের প্রয়োজন আছে, তাহলে আমি এখন শুধুমাত্র সাজেশনগুলো প্রোভাইড করতে পারি, আর আনসার সহ সাজেশন চাইলে আর কিছুদিন একটু দেরি হতে পারে। নেক্সট দেখো, পরজীবিতা বলতে কি বোঝো? এগুলো যে কোনো টেক্সট বই থেকে পাবে, এবং মজার বিষয় ক্লাস 9-এর টেক্সট বইগুলোর মানে যে কোনো পাবলিকেশন হোক, পেজ নাম্বার মোটামুটি একই থাকে, খুঁজে পেতে সুবিধা হয়। এই পরজীবিতা বা পরজীবী পুষ্টি একই রকম, যে পুষ্টি পদ্ধতিতে প্রাণী কোনো পোষক দেহে আশ্রয় নেয় এবং পোষক দেহ থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, তাদের পরজীবী পুষ্টি বলে, এবং প্রাণীদের পরজীবী প্রাণী বলে। কেমন? পরজীবীরা আশ্রয় ও খাদ্য উভয়ের জন্য পোষকের ওপর নির্ভরশীল, এবং এরা পোষকের ক্ষতি করে নিজেরা উপকৃত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, এখানে 3টের মধ্যে, এই 4টের মধ্যে 3টে হচ্ছে একটার অন্তর্গত, শাকাশি, খাদ্যস্থ, মাংসাশী, এগুলো খাদ্য পিরামিডের মধ্যে রয়েছে। চলে যাব বিভাগ গয়ের প্রশ্ন। ফাঙ্গি রাজ্য মানে ছত্রাক রাজ্যের বৈশিষ্ট্য আমাদের লিখতে বলেছে। 2টি চারিত্রিক বৈশিষ্ট্য লিখবে, যে একটা হচ্ছে ইউক্যারিওটিক এককোষী, বহুকোষী, অনুসূত্রাকার, এবং মানে ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল বিহীন জীব। 2 নম্বর দারুণ ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট কোশ্চেনও আসে অনেক সময়, যে এদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ বা কাইটিন। নেক্সট কোশ্চেন বলছে এখানে শ্রেণী কন্ড্রিকথিস এবং অস্ট্রিকথিস, দারুণ ইম্পর্টেন্ট। ওকে, এই পার্থক্যটা অনেক স্কুলে দেওয়া হয়, বর্তমান নয়, বিগত 3-4 বছর থেকে দেখছি এই প্রশ্নটা
অনেক স্কুলে দেওয়া হচ্ছে। এখানে আমাদের বলেছে আঁশের প্রকৃতি। আঁশের প্রকৃতি দেখো, কন্ড্রিকথিসের ক্ষেত্রে প্ল্যাকয়েড আঁশ দ্বারা ঢাকা থাকে, আর অস্টিকথিস এটা সাইক্লয়েড, টিনয়েড এই সমস্ত আঁশ দিয়ে ঢাকা থাকে। আবৃত থাকে মানে ঢাকা থাকে। পুচ্ছ পাখনার প্রকৃতি, পুচ্ছ পাখনা এখানে পুচ্ছ পাখনা মানেই লেজ যেটা, সেটা হচ্ছে হেটেরো সার্কেল প্রকৃতির, আর এদের হচ্ছে হোমো সার্কেল বা ডাইফি সার্কেলের মতো দেখতে হয়। নেক্সট, তিমি জলে বাস করলেও মাছ নয় কেন? রায়মার্টিন যাদের কাছে আছে পেজ নাম্বার 78 ওপেন করতে পারো। এখানে তিমিকে মাছ বলা হয় না কেন? প্রত্যেকটা মানে পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো জানা থাকলে মানে বাস্তব তোমাদের মানে প্র্যাকটিক্যাল নলেজটা কাজে লাগাবে, দেখবে উত্তর দিতে পারবে। তিমি জলে বাস করে তবুও মাছ নয়, কারণ কি? এদের দেহে মাছের নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না, যেমন ভেনাস হৃৎপিণ্ড, স্পর্শেন্দ্রিয় রেখা, রশ্মি বিশিষ্ট পাখনা, এগুলো তো মাছের থাকে, কিন্তু তিমির এই সমস্ত জিনিসগুলো থাকে না। এদের ভেনাস হৃৎপিণ্ড থাকে না, স্পর্শেন্দ্রিয় থাকে না, রশ্মি বিশিষ্ট যে পাখনা সেগুলো কিন্তু থাকে না। অপরদিকে তিমির শরীরে মাছের বৈশিষ্ট্য তো থাকে না, বরং কিসের বৈশিষ্ট্য থাকে? মানে স্তন্যপায়ী প্রাণী, যেমন আমরা মায়ের দুধ খেয়ে বড় হই, তাহলে স্তন্যপায়ী প্রাণীদের মতো স্তন গ্রন্থি ফুসফুসের নিচে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম থাকে, তার জন্য এদের স্তন্যপায়ী প্রাণী বলে। এরা কোনোভাবে মাছ কিন্তু নয়। বিজ্ঞানসম্মত নাম দরকার নেই, এখান থেকে শুরু করে বলা হয় পর্যন্ত লিখবে। পরের কোশ্চেনে যাব আমরা। নিউক্লিওসাইড। ওকে, নিউক্লিওসাইড কি এটা দেখাচ্ছি। নিউক্লিওসাইড এবং একই সঙ্গে নিউক্লিওটাইড, পারলে ওই সংজ্ঞাটাও দেখে নেবে, কেমন? নিউক্লিওসাইড দেখো, নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ গঠন করে যে জৈব একক অণু, নাইট্রোজেনযুক্ত বেস ও এক অণু পেন্টোজ শর্করা, মানে হয় ডিঅক্সিরাইবোজ হবে, ডিএনএ থাকলে ডিঅক্সিরাইবোজ থাকে, আরএনএ থাকলে রাইবোজ থাকে। তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিড গঠনকারী একটা জৈব একক, যেখানে একটা নাইট্রোজেন বেস থাকবে, একটা পেন্টোজ শর্করা থাকবে, তাকে আমরা কি বলবো? নিউক্লিওসাইড। ওকে, আর যখন নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যুক্ত হয়ে যাবে তখন নিউক্লিওটাইড হয়ে যায়। ওকে, আমাদের নিউক্লিওটাইডটা দরকার নেই, আমাদের নিউক্লিওসাইড অবধি দরকার। আরএনএতে কি কি থাকে আমাদের? আরএনএতে বলছে পিরিমিডিন বেসগুলো কি কি, তাহলে শুধু আরএনএর পিরিমিডিন বেস কি কি আছে? ইউরাসিল এবং সাইটোসিন, ইউরাসিল সাইটোসিন। নেক্সট কোশ্চেন হচ্ছে, পাকস্থলী ও হৃৎপিণ্ডে অবস্থিত একটি করে পেশির একটি করে বৈশিষ্ট্য। এটা জেলা স্কুলের প্রশ্ন, একটু তুলনামূলক টাফ। আমরা প্রথমে দেখব পাকস্থলী। ঠিক আছে, পাকস্থলীতে যে পাকস্থলী মানে আন্তর্যন্ত্রীয় পেশি, এবং সেখানে পেশিগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো পাকস্থলীর ক্ষেত্রে তোমরা লিখবে যে, এক মিনিট, আমরা প্রথমত পাকস্থলীর ক্ষেত্রে এটা লিখব যে মসৃণ পেশির পেশিকলার পেশিতন্তুকে ঘিরে যোগকলার পাতলা আবরণ থাকে, আর এবং একটা বলেছে এটা লিখবে, মসৃণ পেশির পেশিকলার পেশিতন্তুকে ঘিরে যোগকলার পাতলা আবরণ থাকে। এটা পাকস্থলীর গেল, কেমন? আর হৃৎপিণ্ডের ক্ষেত্রে তোমরা লিখবে, হৃৎপিণ্ডের প্রাচীরে অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ রেখা থাকে, এবং এই পেশির সার্কোলেমা ঐচ্ছিক পেশির মতো। ব্যাস, তাহলে সুন্দর করে এই জিনিসটা উত্তরটা হয়ে যাবে। নেক্সট আমরা প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি, স্ট্রোমা এবং স্টোমাটার মধ্যে পার্থক্য লেখো। স্ট্রোমা এটা মানে ক্লোরোপ্লাস্টের সমসত্ব কোলিডীয় ধাত্র, মানে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে, এটা লিখতে পারো একদম সহজ করে। স্টোমাটা এটা পাতার ত্বকে থাকে। গঠন এটা, স্ট্রোমাতে রাইবোজোম, চক্রাকার ডিএনএ, ভিটামিন, সাইলো সংশ্লিষ্ট প্রয়োজন উৎসেচক থাকে। এখানে পত্ররন্ধ্র একটি, পত্ররন্ধ্র ছিদ্র এবং দুই দিকে দুটো রক্ষীকোষ বা গার্ড সেল নিয়ে গঠিত। এটা সালোক সংশ্লেষে সাহায্য করে, অন্ধকার দশায় সাহায্য করে, এবং এটা গ্যাসীয় বিনিময় বাষ্পমোচনে স্টোমাটা সাহায্য করে। নেক্সট আমাদের এখানে প্রশ্ন, ফটোসিস্টেম 2 যেটা PS2, এটার অবস্থান লিখতে হবে। অবস্থান হচ্ছে PS2 যেটা, সেটা থাইলাকয়েড মেমব্রেনের অংশে অবস্থিত। নেক্সট বলেছে বিক্রিয়া কেন্দ্র ক্লোরোফিল P680 680 এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। এরপরে দিয়েছে আলোক ফসফরিভবনের প্রকৃতি। এখানে অচক্রাকার আলোক ফসফরিভবন বা ফসফোরিলেশন ঘটে, আর আলোক শোষণ ক্ষমতা হচ্ছে 680 ন্যানোমিটার। NM মানে হচ্ছে ন্যানোমিটার। পরের প্রশ্ন এখানে, মানব হৃৎপিণ্ডে থিবেসিয়ান এবং ইউস্টেচিয়ান কপাটিকা, এই দুটো কি লিখতে বলেছে? অবস্থান লিখবো আমরা। অবস্থান প্রথমে আমাদের থিবেসিয়ান যেটা দিয়েছে
সেটা ডান অলিন্দ উন্মুক্ত করোনারি সাইনাসের ছিদ্রপথে। তাহলে ডান অলিন্দ এবং করোনারি সাইনাসের মাঝে অবস্থিত, এমনি করে লিখলে বেশি ভালো হয়। আর আরেকটা যেটা দিয়েছে আমাদের সেটা হচ্ছে ইউস্টেচিয়ান। এটা লিখবে নিম্ন মহাশিরা ও ডান অলিন্দের সংযোগস্থলে ছিদ্রমুখে ইউস্টেচিয়ান কপাটিকা বা ভালভ অবস্থিত। পরে প্রশ্ন আমাদের এনএডিপি এবং আরইউবিপি এর পুরো নাম। এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আরইউবিপি রাইবিউলোজ বিস ফসফেট। পরে প্রশ্ন এখানে চোয়াল ও জিহ্বার নিচে অবস্থিত লালা গ্রন্থি। এখানে প্রথমে আমরা দেখব চোয়ালের নিচে কোন লালা গ্রন্থি থাকে। দেখো চোয়ালের নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাব ম্যাক্সিলারি, কেমন, সাব ম্যাক্সিলারি বা সাব ম্যান্ডিবুলার। এবং জিভের নিচে যেটা থাকে সেটা হচ্ছে সাব লিঙ্গুয়াল লালা গ্রন্থি। ওকে, পরে প্রশ্ন এখানে টিকাকরণ সংজ্ঞা দিয়েছে, তাই তো। তাহলে টিকাকরণের আমরা সংজ্ঞাটা রায়মার্টিন থেকেই দেখব, যে পদ্ধতিতে টিকা বা প্রতিষেধক দেহে অনুপ্রবেশ করিয়ে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে টিকাকরণ বা ভ্যাকসিনেশন বলে। ডক্টর এডওয়ার্ড জেনার সর্বপ্রথম টিকা এবং টিকাকরণ আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেনে যাব, সেটা হচ্ছে সক্রিয় অনক্রমতা ও নিষ্ক্রিয় অনক্রমতার পার্থক্য লেখো। সক্রিয় বা অ্যাক্টিভ যেটা ইমিউনিটি, রোগাক্রান্ত ব্যক্তির বা প্রাণীর দেহে ব্যক্তি বা প্রাণীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই সক্রিয় ইমিউনিটি বা অ্যাক্টিভ ইমিউনিটিটা তৈরি হয়। আর নিষ্ক্রিয় রোগাক্রান্ত ব্যক্তি বা প্রাণীর দেহে ব্যক্তি বা প্রাণীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এটা সৃষ্টি হয় না, তাই জন্য এটা হচ্ছে প্যাসিভ, আর এটা অ্যাক্টিভ। সক্রিয় অংশগ্রহণ এখানে আছে, এখানে কিন্তু সক্রিয় অংশগ্রহণ নেই। 1 নম্বর পার্থক্য গেল। 2 নম্বর পার্থক্য এখানে তোমরা লিখবে অ্যান্টিজেন বা রোগ জীবাণুর উপস্থিতিতে অ্যান্টিবডি উৎপাদন হতে সময় লাগে, এই কারণে সক্রিয়তা লাভে অল্প সময় লাগে। আর এখানে অন্য প্রাণীর দেহে উৎপন্ন অ্যান্টিবডি সেটা সিরাম রূপে অ্যাজ আ সিরাম সেটাকে রোগাক্রান্ত ব্যক্তি বা প্রাণীর দেহে ইঞ্জেকশন করে প্রবেশ করানো হয়, ফলে দ্রুত কিন্তু এটা সক্রিয়তা কিন্তু লাভ করে। আর একটা লিখবে সেটা হচ্ছে স্থায়িত্ব, এটা দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে স্বল্পস্থায়ী, কেমন। এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা, সেটা হচ্ছে টিটেনাস এবং নিউমোনিয়া রোগের জীবাণুর নাম লেখো। টিটেনাস রোগের জীবাণুর নাম হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি এবং নিউমোনিয়ার ক্ষেত্রে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটাই লিখবে। 2 নম্বরটা লেখা দরকার নেই, কেমন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, বাংলাতেও বানান করে লিখতে পারো। এরপরে ডেঙ্গি রোগ প্রতিরোধের 2টি উপায় আলোচনা করো। এখানে দেখো ডেঙ্গি রোগ এটা ভাইরাস ঘটিত রোগ এবং সেখানে ফ্ল্যাভিভাইরাস রোগের জন্য দায়ী। স্ত্রী এডিস মশা আর কামড়ে কিন্তু ডেঙ্গি রোগ হয়। তাহলে আমাকে এখানে প্রতিরোধ বলেছে, মানে কিভাবে প্রতিকার করা যায়, তাহলে মশা থেকে বাঁচতে হবে, তাই না। তাহলে প্রথমে আমরা লিখব যে মশার প্রজনন ক্ষেত্র বা মশার লার্ভা ধ্বংস করা। হেডিং দিয়ে আমরা কি লিখব, যে ডেঙ্গু রোগের বাহক হলো স্ত্রী এডিস মশা, তাই আশেপাশে জল জমতে দেওয়া হবে না। বিভিন্ন জায়গায় যেমন ফুলদানি, চৌবাচ্চা, বিভিন্ন জায়গায় জল নিয়মিত পরিষ্কার করতে হবে, ড্রেনের জল পরিষ্কার করতে হবে, বা বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার, কেরোসিন, পোড়া মোবিল ইত্যাদি ফেলে মশা লার্ভা দমন করতে হবে। 2 নম্বর মশার কামড় থেকে আত্মরক্ষা, সেক্ষেত্রে মশারি খাটিয়ে রাত্রে শোয়া উচিত, বা ওডোমস জাতীয় মলম শরীরে দিলে সেক্ষেত্রে মশার কামড় থেকে রক্ষা পাওয়া যায়। এবং আলটিমেটলি এইভাবেই কি হয়, ডেঙ্গি রোগের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। এরকমভাবে 2টো লিখতে হবে, 2টো তোমরা লিখবে। বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা, তাই না। খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা তোমরা যে কোনো জায়গা থেকে পাবে। এই যে এটা লিখবে, 2টো হাইলাইট লাইন দেওয়া হয়েছে, উৎপাদক দ্বারা এখান থেকে শুরু করে খাদ্য শৃঙ্খল বলে। পরে প্রশ্ন হচ্ছে সিন ইকোলজি এবং অট ইকোলজি। সহজ করে তোমাদের টেক্সট বই যদি থাকে সহজ করে লিখতে পারো। এখানে রায়মার্টিনে আমি দেখাচ্ছি, এখানে ভালো করে দেওয়া হয়েছে, উদাহরণও দেওয়া হয়েছে। প্রথমে যদি আমরা আসি অটিকোলজি মানে হচ্ছে এক্ষেত্রে দেখো বাস্তুতন্ত্রের কোনো একটি নির্দিষ্ট পরিবেশে বসবাসকারী কোনো একটি প্রজাতির অন্তর্গত সমস্ত জীবের পারস্পরিক সম্পর্ক ও পরিবেশের সঙ্গে সম্পর্ক, তাকে আমরা বলবো অটিকোলজি। মানে বুঝতে পারলে, এখানে বলছে ধরো সুন্দরবন একটা ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র আমরা দেখছি। এবার সুন্দরবনে
অনেকগুলো সুন্দরী গাছ আছে, আরও অনেক গাছ রয়েছে, অনেক প্রাণী আছে, কিন্তু আমরা অর্টিকোলজিতে কি করব, সুন্দরবনে আমি আরও অন্যান্য গাছ, আরও অন্যান্য প্রাণী কিছু দেখব না। কি দেখবো আমরা? শুধু সুন্দরী গাছ। তাহলে সুন্দরী গাছের নিজেদের মধ্যে যে মিথস্ক্রিয়া বা সুন্দরী গাছের সঙ্গে সেই অঞ্চলের পরিবেশের যে মিথস্ক্রিয়া, সেটাকে আমরা অর্টিকোলজি বলবো। তাহলে একটা প্রজাতি, একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রের একটা নির্দিষ্ট প্রজাতিকে নিয়ে আমরা যখন আলোচনা করছি, তখন সেটা হচ্ছে অর্টিকোলজি। এবং সিন ইকোলজি মানে তুলনামূলক আলোচনা, মানে কি, সেখানে সুন্দরী গাছ আছে, আরও অনেক গাছ রয়েছে, কেমন? তাহলে সমস্ত উদ্ভিদগুলোকে, সুন্দরী গাছ, আরও অনেক 2-3 রকম গাছ রয়েছে, সুন্দরী, গরান, কেউ, অনেক রকম গাছ আছে, সেই গাছগুলোর মধ্যে তুলনামূলক আমরা বিভিন্ন প্রজাতির সম্পর্কে যখন আমরা তুলনামূলক আলোচনা করবো, তখন সেটা হচ্ছে সিন ইকোলজি। সেটাই সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমি এগুলো সবগুলোই ব্যাখ্যা করে দিলাম। এরপর বড় প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করব না, আরও একটা প্রশ্ন আছে, আগে দেখে নিই। ইকোটোন, ইকোটোনের সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি। দেখো, একটি বাস্তুতন্ত্রের পরিধি যখন শেষ হয়, সেখান থেকে অন্য একটা বাস্তুতন্ত্র শুরু হয়, তাই না? ছবি তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমাদের টেক্সট বইয়ের মধ্যে আছে ছবিটা। এই ক্ষেত্রে দুটি বাস্তুতন্ত্রের পরিবৃত্তি অঞ্চল, যেটাকে ট্রানজিশন জোন বলে, সেটা উভয় বাস্তুতন্ত্রের বাস্তু সংস্থানগত শর্তের প্রাধান্য থাকে। মানে ধরো আমি বলছি, এই দিকটা, এই বর্ডার দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে, তার এই দিকে একটা বাস্তুতন্ত্র আছে, এই দিকে একটা বাস্তুতন্ত্র আছে, কিন্তু এই এরিয়াতে এমন একটা জোন, একটা ট্রানজিশন জোন, যেখানে এই জায়গাকার উদ্ভিদ প্রাণীর মধ্যে এদিককার বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য আছে, এই দিককার বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য আছে, মানে এটা হচ্ছে কমন এরিয়া। কেমন? ট্রানজিশন জোন মানে এখানে এই পরিবৃত্তি অঞ্চলটাতে উভয় বাস্তুতন্ত্রের বাস্তু সংস্থানগত শর্তের প্রাধান্য কিন্তু অবশ্যই আছে। তাহলে এই যে পরিবৃত্ত বা ট্রানজিশন জোনের কথা বলছি, মাঝের যে জায়গাটা, সেটাকে আমরা বলবো ইকোটোন। যেমন সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য। কেন? এখানে সমুদ্র রয়েছে, সুন্দরবনের পাশে মানে ওটা সমুদ্রও রয়েছে, আবার স্থল রয়েছে, যেটা জঙ্গল রয়েছে, তাহলে দুটোর মানে সংযোগ স্থল, সেটা হচ্ছে একটা ইকোটোনের এক্সাম্পল। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে আমরা বিভাগ ঘয়ের প্রশ্নগুলো দেখব। প্রথমে দ্বিপদ নামকরণের যে কোনো 3টে নিয়ম। এগুলো ফার্স্ট টার্মে বোধহয় আমি কিছু ক্লাস দিয়েছিলাম, সেখানে বোঝানো হয়েছে। নোটস থেকে আমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছি, তোমাদের ক্লাস দিয়েছিলাম। আমি এখানে জাস্ট দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এবং দেখো, দ্বিপদ নামকরণের নিয়মাবলীর মধ্যে প্রথমে দেখবে 2টো পদ থাকবে। প্রথমে যেটা গণ থাকবে, সেটার প্রথম অক্ষর বড় হাতের, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রজাতির নাম। কেমন? এবং আমরা যখন লিখবো, ল্যাটিন ভাষায় লিখতে হয়, এবং এখানে আমাদের কি করতে হয়, মানে আলাদা আলাদা করে গণ এবং প্রজাতির নিচে দাগ দিতে হয়। গণের প্রথম অক্ষর বড় হবে এবং প্রজাতির পুরো নামটাই ছোট হাতের হয়। কেমন? শুধু এখানে হোমোসেপিয়েন্স মানুষের বিজ্ঞানসম্মত নাম, তাহলে এইচটা বড় হাতের হবে, গণের প্রথম অক্ষর, বাদ বাকি ছোট হাতের, প্রজাতির সবই ছোট হাতের। ওকে, বিজ্ঞানসম্মত নামে মানে বিজ্ঞানীর নাম অনেক সময় লাস্টে লিখতে হয়। এখানে আমাদের 3টে নিয়ম বলেছে, 3টে নিয়ম লিখবে। এরপরে পর্ব কর্ডাটা টেক্সট থেকে দেখায়, যেগুলো টেক্সটে ভালো করে দেওয়া হয়েছে তাদের জন্য আমাদের রেফারেন্স বইয়ের কিন্তু প্রয়োজন নেই। কর্ডাটার বৈশিষ্ট্য এই যে সারা জীবন নোটোকর্ড থাকে, এটা লিখবে। আর এই যে এই বৈশিষ্ট্য লিখবে, নার্ভ কর্ড থাকে। নেক্সট, অথবা দিয়ে প্রশ্ন, কোনটা কোন পর্বের অন্তর্গত? সমুদ্র কলম মানে সি পেন বলা হয় এটাকে, সি পেন। কেমন? সি পেন বলা হয়, মানে বাংলা এমন একটা টার্ম দিয়ে দিয়েছে, অনেকের গন্ডগোল লাগতে পারে। এটা নিডারিয়া। সমুদ্র শসা যেটা একানোডার্মাটা। সমুদ্র ঘোড়া মানে সি হর্স, এটা কর্ডাটার অন্তর্ভুক্ত। গোলকৃমি এটা নিমাটোডা, এবং ফিতাকৃমি যেটা, সেটা হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। মাইটোকন্ড্রিয়ার পরাণু গঠন, ওকে, টেক্সট থেকে করতে পারো, টেক্সট থেকেও করা যায়। মাইটোকন্ড্রিয়ার পরাণু গঠনে দেখো ছবি দেওয়া হয়েছে, কিন্তু এখানে আমি এটা দেখাচ্ছি না, তার কারণ হচ্ছে যে এই ছবিটা এরকমভাবে ফেলে আঁকতে হতো, কিন্তু লম্বা করে এঁকে দিয়েছে। গঠন এখান থেকে এতটা করতে পারো যাদের কাছে আছে এই প্রান্তিক বই। আর রায়মার্টিন থেকেও করতে পারো, রায়মার্টিন থেকে তোমাদের দেখায় একবার, তাহলে তোমরা কম্পেয়ারটা করতে পারো। আমি বড় প্রশ্নগুলো ব্যাখ্যা করছি না, অসুবিধা হলে তোমরা অবশ্যই জানাবে, যেগুলো যেগুলো প্রয়োজন আছে আমি ব্যাখ্যা করে দেবো। মাইটোকন্ড্রিয়া যে গঠন, পর্দা একক, এখান থেকে শুরু করবে, এই গঠন থেকেই লিখবে, এদিকে চলে যাবে একদম, এই যে এরকমভাবে চলবে এতটা পর্যন্ত, 10 ন্যানোমিটার পর্যন্ত আমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, এখানে বলেছে প্যারেনকাইমা, কোলিনকাইমা এবং স্ক্লেরেনকাইমার তুলনা করতে হবে। কেমন? 3টে আমরা তুলনা করব। ফার্স্ট বলেছে আমাদের কোষ প্রাচীরের স্থূলত্ব, যেমন বিষয় দিয়েছে তেমনই বিষয় তোমরা লিখবে। কোষ প্রাচীরের স্থূলত্ব লিখবে, নিয়ে লিখবে যে পাতলা প্যারেনকাইমার ক্ষেত্রে, এখানে লিখবে কোষ প্রাচীর অসমভাবে স্থূল,
স্ক্লেরেনকামের ক্ষেত্রে লিখবে সমভাবে স্থূল। অসম মানে কোথাও বেশি স্থূল, কোথাও কম স্থূল, আর সমভাবে স্থূল মানে পুরোটাই মোটা, আর এই হচ্ছে প্যারেনকাম মানে পাতলা। এরপরে নেক্সট আমাদের বিষয় সেটা হচ্ছে কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান। কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান বিষয়ে লিখবে। নেক্সট 2 নম্বরে এটা সেলুলোজ লিখবে, এখানে সেলুলোজ বা লিগনিন লিখবে, আর এখানে লিগনিন লিখবে। কম্পারিজন কেমন। এরপরে কাজের ক্ষেত্রে এটা লিখবে প্যারেনকাম মানে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয়, খাদ্যরস পরিবহন। এখানে উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, ক্লোরোপ্লাস্ট যদি থাকে তাহলে খাদ্য প্রস্তুত করা, যেহেতু কোলেনকামে তো অনেকগুলো ভাগ রয়েছে, তাই না। আর এটা জল ও খনিজ লবণ সংবহন, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, এগুলো হচ্ছে কাজ। নেক্সট অ্যাডিপোজ কলা কেমন। অ্যাডিপোজ কলা এর আবার বলেছে 2টি গঠনগত বৈশিষ্ট্য, সাধারণত আসে না এগুলো, মেদ কলা। হ্যাঁ, জেলা স্কুল বলে প্রশ্নগুলো দিয়েছে। 2টো বৈশিষ্ট্য, এটি এক প্রকার রূপান্তরিত অ্যারিওলার কলা, যাতে কোষগুলো ভ্যাকিউল মানে কোষ গহ্বরে অতিরিক্ত ফ্যাট গ্লোবিউল সঞ্চিত থাকে। সাইটোপ্লাজম নিউক্লিয়াস কোষে সঞ্চিত ফ্যাটের চাপে কোষ পর্দা বরাবর পাতলা স্তরে অবস্থান করে, যেটাকে সিগনেট রিং বলা হয়। এগুলো তোমাদের খুব একটা দেওয়া নেই টেক্সট বইয়ে, তার জন্য ব্যাখ্যা করছি না। জেলা স্কুলের ক্ষেত্রে একটু টাফ কোশ্চেন হয়, তাদের এগুলো করতেই হবে কেমন। এখানে দেখো এই যে জিনিসগুলো দিয়েছে প্রত্যেকটার অবস্থান। পাইলোরিক স্ফিংক্টার এটা পাকস্থলী থেকে শুরু হয় এবং ক্ষুদ্রান্তের ডিউডেনামে গিয়ে শেষ হয়, তাহলে এটাই লিখেছি আমি। গবিনী যেটা সেটা দেখো, গবিনী সেটা বৃক্ক থেকে শুরু হয়ে মূত্রথলি পর্যন্ত বিস্তৃত থাকে। কর্ডে টেন্ডনি হৃৎপিণ্ডে থাকে। ব্রুনারের গ্রন্থে দারুণ ইম্পর্টেন্ট, ক্ষুদ্রান্তের ডিউডেনামে থাকে। আর মহাধমনী কপাটিকা যেটা সেটা হচ্ছে হৃৎপিণ্ডের বাম নীল এবং মহাধমনীর সংযোগস্থলে অবস্থিত। নেক্সট চলে যাব নেফ্রনের ছবি। নেফ্রনের ছবি সেকেন্ড টার্মে বোধহয় তোমাদের ছিল, তাই তো। সেখানে আমি দেখিয়েছি নেফ্রনের ছবি, এই যে এই ছবিটা তোমরা অঙ্কন করবে। ওকে, এই ছবি পুরোটাই আঁকতে হবে। এবার নামকরণের সময় যেগুলো যেগুলো দেখাতে বলেছে, সংগ্রাহক নালী, হেনরির লুপ, গ্লোমেরুলাস, সংবর্ত নালিকা কেমন, সেগুলো মানে তোমাদের দেখাতে হবে। নিকটবর্তী, দূরবর্তী সবগুলো নাম লেখা আছে, যেগুলো যেগুলো বলেছে সেগুলো লিখবে। নেক্সট কোয়েশ্চেন, ABCDE শনাক্ত করতে হবে। মল্টোজকে গ্লুকোজে পরিণত করে, এটা হচ্ছে মল্টেজ। ল্যাকটোজকে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে ল্যাকটেজ। সুক্রোজকে গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত করে সুক্রেজ উৎসেচক। ডাইপেপটাইডকে অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ডাইপেপটাইডেজ কেমন, ডাইপেপটাইডেজ। ট্রাইগ্লিসারাইড সেটাকে মানে লাইপেজ উৎসেচক কাজ করে এবং তাকে ভেঙে দিয়ে হাইড্রোলাইসিস করে ফ্যাটি অ্যাসিড এবং ডাইগ্লিসারাইড কিন্তু তৈরি করে। নেক্সট সালোক সংশ্লেষে আলোক নিরপেক্ষ দশা 3টে পর্যায় ব্যাখ্যা করে দেবে কেমন। কার্বন ডাইঅক্সাইড স্থিতিকরণ পিজিএ গঠন একটা ব্যাখ্যা করবে। 2 নম্বর পিজিএর বিজারণ লিখবে। আর আরইউবিপি পুনঃসংশ্লেষণ মানে রিজেনারেশন, যেটা আবার ফিরে আসছে, সেটা লিখে দেবে একদম এই যে অভিহিত করা হয় পর্যন্ত। পরের প্রশ্ন, মূত্র তৈরির ধাপ। টেক্সট থেকে করতে পারো, রাইমার্টের থেকে করতে পারো কেমন। সাঁতরা যাদের কাছে বইছে, সাঁতরা হোক, ছায়ার বইটাও মোটামুটি ভালো। প্রান্তিক, আমি মেনলি জীবনবিজ্ঞানের ক্ষেত্রে প্রান্তিক, রাইমার্টিন কেমন, সাঁতরা এগুলো মেনলি ফলো করি। মূত্র তৈরির ধাপের ক্ষেত্রে এই যে পরাপরের সময় এত দরকার নেই পরিশ্রম, ঠিক আছে। পরাপরের সময় এখানে থেকে শুরু করতে হবে, নিয়ে একবারে এত মূত্র উৎপন্ন হয় পর্যন্ত তোমাদের লিখতে হবে। ওকে, এটা অনেক সময় মূত্র তৈরির ধাপ মানে ধাপগুলো 2 নম্বর দিয়েছে, তাহলে শুধু নামগুলো লিখতে পারো 2 নম্বরের জন্য, এবং কি কি হয় শুধু একটা করে লাইন লিখে দিতে পারো কেমন। যখন 5 নম্বর দেবে তখন পুরো লিখতে হবে, এখন না। আদর্শ অ্যান্টিবডির গঠন দেখাচ্ছি। আদর্শ অ্যান্টিবডির গঠন যেগুলো যে বই আনসার ভালো আছে দেখিয়ে দিচ্ছি। আদর্শ অ্যান্টিবডির ছবিটা অবশ্যই অঙ্কন করতে হবে, লিখে দিয়েছে চিত্রসহ। এটা দেখো কেমন দেখতে, ওয়াইয়ের মতো দেখতে, 2টো শৃঙ্খল থাকে। এই যে দেখতে পাচ্ছি ছোট্ট জায়গা মানে কি, এই গ্রিন দেখতে পাচ্ছি মানে হালকা কেমন, মানে লাইট চেন বলে এগুলোকে। এবং যেগুলো এই যে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হেভি চেন বা ভারী চেন। ভারী চেন কেন, এখানে 400টার বেশি অ্যামাইনো অ্যাসিড থাকে। আর হালকা চেনগুলো দেখতে পাচ্ছ অর্ধেক প্রায় 200টা থাকবে। এটা নিজেরাই তোমরা আন্দাজ করে বলতে পারো, মনে রাখা এমন কোনো টাফ কিছু নেই। ওয়াই আকৃতির অ্যান্টিবডির প্রতি অর্ধে একটি ভারী চেন, একটা করে ভারী চেন, একটা করে হালকা চেন। এখানেও অর্ধেকটাতে একটা ভারী চেন, একটা হালকা চেন থাকে, এবং এরা পরস্পর ডাইসালফাইড বন্ড দিয়ে পরস্পর যুক্ত থাকে। ওকে, প্রতিটি চেনের অগ্রভাগে পরিবর্তনশীল রিজিয়ন, যেটা ভি রিজিয়ন, দেখো ভেরিয়েবল রিজিয়ন, তাই জন্য ভি।
কেমন থাকে, যা অ্যান্টিজেনের সঙ্গে যুক্ত থাকে প্যারাটোপ বলে। এবং প্রতিটি চেনের নিচের দিকে যেটা অংশ সেটা হচ্ছে কনস্ট্যান্ট অঞ্চল, মানে অপরিবর্তনশীল অঞ্চল, সেটা কিন্তু চেঞ্জ হয় না, সি অঞ্চল বলা হয়। ওকে, যে সি সি দিয়ে দিয়েছে, একদমই সহজ করে ছোট করে দেওয়া হয়েছে, ছবিটা আঁকবে। ওকে, নেক্সট ছোঁয়াচে রোগে প্রতিরোধে ধৌতকরণের এখানে গুরুত্ব, ধৌতকরণটা ইম্পর্টেন্ট আছে, কেমন ধৌতকরণের গুরুত্বটা করবে। এখানে আমি মার্ক করে দিয়েছি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, এই কয়েকটা করবে। ওকে, এই কয়েকটা করলে এনাফ, বা 1, 2, 3, 4 করতে পারো। যক্ষা রোগের প্রতিরোধের 2টি উপায়। ওকে, এটা বড় করে লেখার সেরকম কিছু নেই এখানে। যক্ষা রোগের প্রতিরোধের ক্ষেত্রে তোমরা লিখবে যে বিসিজি মানে ব্যাসিলাস ক্যালমেট-গুইরিন এই টিকা দেওয়া হয়, আর সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। নেক্সট প্রশ্ন, এখানে বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 3টি পর্যায় এই বইটাতে টেক্সটে খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবং ছোট করে দেওয়া হয়েছে, 3 নম্বরের জন্য পারফেক্ট। শক্তির এইখান থেকে শুরু করবে, 3টে পর্যায়। শক্তির অর্জন, এই দুটো লাইন লিখবে, পরে পাতায় চলে যাবে এখানে, কেমন একদম গ্রস প্রোডাকশান জিপি যেটা সেটা লিখবে, এখানে নেট প্রোডাকশান শক্তির ব্যবহার পুরোটা লিখবে। শক্তি যেটা ট্রান্সফার হয় একমুখী ক্রমহ্রাসমান মাত্রায়, মানে কমতে কমতে যায় শক্তিটা যত লেভেলে পৌঁছায়, কেমন এতটা অবধি লিখতে হবে। নেক্সট পপুলেশনে যেটা এস যেটা সিগময়েড কার্ভ, কেমন সিগময়েড কার্ভটা আমাদের এখানে দিয়েছে, এটা সম্পর্কে লেখো, তাই তো। এখানে আমরা জাস্ট লিখবো যে এই ধরনের বৃদ্ধি লেখচিত্রের ক্ষেত্রে পপুলেশনের বৃদ্ধি প্রথমে ধীর গতিতে হয়। দেখো যদি আমরা দেখি এটা পপুলেশনের উপর দিকে জনসংখ্যা বৃদ্ধি, তাই খুব উঁচু হচ্ছে না, মানে খুব বৃদ্ধি হচ্ছে না, এটা যত সময় যাচ্ছে, এদিকে যত সময় যাচ্ছে খুব একটা বাড়ছে না, প্রথম দিকে ধীর, তারপর হঠাৎ বেড়ে গেল, তাই জন্য বলছি দেখো ক্রমে সর্বোচ্চ সীমায় পৌঁছে এবং শেষে আবার কমতে থাকে। তারপর প্রথমে ধীর গতিতে জনসংখ্যা বাড়ে, তারপর দ্রুত বাড়ে, তারপর আবার ধীরে 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 বাড়ে, কেমন মানুষের পপুলেশনে এরকম ঘটনা ঘটে। ইস্টের পপুলেশনে এই ধরনের সিগময়েড লেখচিত্র লক্ষ্য করা যায়, এস মানে সিগময়েড, কেমন তাহলে। এবং এই ছবিটা আঁকবে, ডান দিকের ছবিটা, বাঁ দিকেরটা নয়। এরপরে দেখো বনসম্পদের অতি ব্যবহার পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর, মানে বন ধ্বংস করলে কী কী ক্ষতি হবে সেটাই তোমাকে লিখতে হবে। এখানে আমাদের খেয়াল করে 3 নম্বর দিয়েছে, তাহলে মরুভূমিকরণ লিখবে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য হ্রাসটা লিখবে, জলবায়ু পরিবর্তন লিখবে, আর লাস্টে ভূমিক্ষয়, 4টে পয়েন্ট লিখবে, ব্যাস। নেক্সট শেষ প্রশ্ন একদম, জলসম্পদ সংরক্ষণের 2টি উপায়। বৃষ্টির জল ধরে রাখা যেটা উপায়, যদি তোমরা ওই জিনিসটাও লিখে দাও বইয়ে দেখবে থাকবে তোমাদের, অসুবিধা নেই, সেটাও লিখতে পারো। আর আলাদা করে জল সম্পদ সংরক্ষণের 2টো উপায় জানা না থাকলেও নিজে থেকেও কিন্তু লেখা যায়, কেমন নিত্য ব্যবহার্য যে জলের পরিমাণ, যে কোনো কাজে আমরা ব্যবহার করছি, স্নান করা হতে পারে, বাসন মাজা, জামা কাপড় কাচা, প্রত্যেকটা কাজে জলের পরিমাণটা কমাতে হবে, অপ্রয়োজনে জল নষ্ট করা যাবে না। তারপরে যে জলের পুনর্ব্যবহার সম্পর্কে ধারণা তৈরি করা, বাস্তবে প্রয়োগ করা, কেমন এবং যে সমস্ত নদীতে বন্যা হয় সে সমস্ত নদীতে বাঁধ দিয়ে রিজার্ভার বা ব্যারেজ তৈরি করলে জলের অপচয়টা কমবে, বন্যাও হবে না, দুদিক থেকে মানে ফ্যাসিলিটি রয়েছে। জলসেচ ব্যবস্থা সেটা মানে উন্নত হতে হবে, এবং বর্তমানে ড্রিপ সেচ পদ্ধতিতে গ্রহণ করা হয়েছে। ড্রিপ পদ্ধতি তোমরা ক্লাসে 8-এ হয়তো পড়েছো। ওকে, এরকমভাবে লিখবে, মানে আমাদের 2 নম্বরের জন্য 3টে ছোটো ছোটো করে পয়েন্ট লিখলে হয়ে যাবে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 4 নম্বর স্কুলের সেটের যেটা আমরা পুরো সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর আগের যে সেটগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য প্রশ্নবিচিত্রা প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখান থেকে অবশ্যই দেখে নিও। ফিজিক্যাল সায়েন্সের সেটগুলো আমি সলভ করে দেবো, যতগুলো সময়ের মধ্যে হবে আমি অবশ্যই ফিজিক্যাল সায়েন্সের সেটগুলো সলভ করে দেবো, অবশ্যই তোমরা দেখে নিও। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।